মানুষের জীবন ধ্বংস করার জন্য যে কালো জাদু করে মানুষের জীবন শেষ করা যায়, এই ঘটনাটা না পড়লে আমি হয়তো বুঝতে পারতাম না। ঘটনাটা পড়ে আমি অনুপ্রাণিত হওয়ার পরে আমি আসলে আমার আগ্রহের সাথে এই ঘটনাটা প্রকাশ করলাম। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি আমাকে পাঠিয়েছে একজন সৌদি আরব প্রবাসী। তিনি আমাকে যেভাবে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবেই আপনাকে পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম জিশান জনি ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছেন জানি, ভালোর দলে আছেন, ভালোর সাথেই আছেন। আমি ঠিকানা প্রকাশ করতে ব্যর্থ হলাম এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একজন সৌদি আরব প্রবাসী এবং এখন পর্যন্ত আপনাদের সকল ঘটনাগুলো আমার শুনতে অনেক ভালো লাগে এবং আমি ঘটনাগুলো অনেক আগ্রহের সহিত শুনেছি। কিছুদিন আগে দেশ থেকে ছুটি কাটিয়ে এসেছি। ছুটি থাকাকালীন এই ঘটনাটা আমার সম্পর্কে একজন চাচা, যার কাছ থেকে আমি শুনেছি, যিনি ঘটনাটা বলেছেন, ধরেন আমি তার নাম দিলাম রশিদ। আর যার সাথে ঘটেছে তিনি রশিদ কাকার বাবা। রশিদ কাকারদের পরিবারের এলাকার বিশাল সম্পত্তির মালিক। সম্পত্তিগুলো তার দাদার কাছ থেকে পাওয়া। কাদের দাদা রশিদ কাকার বাবা, উনি এবার একমাত্র পুত্র সন্তান। কাদের দাদা কিশোর অবস্থায় একটা বিয়ে করেছিলেন এবং উনি দুইটা বিয়ে করেন। পারিবারিক সমস্যার কারণে বা যে কোনো একটা কারণে তিনি তার প্রথম স্ত্রীকে তালাক দেন। কাদের দাদার দ্বিতীয় সংসারের মোট সন্তান ছিল 3জন ছেলে এবং 2জন মেয়ে। সব মিলিয়ে তাদের সংসার ভালোই যাচ্ছিল। এক ছেলেকে বাদে সবাইকে তিনি বিয়ে করিয়েছিলেন। আগেই বলেছি কাদের চাচার বিশাল সম্পত্তি, এলাকায় ওনার অনেক সম্মান ছিল, ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এবার আসি ঘটনায়। ঘটনার সময়কাল ছিল 90 দশক। কাদের দাদার পরিবারের মানুষগুলো হঠাৎ করেই ছোটোখাটো অসুস্থতা পড়তে শুরু করলো। পরিবারের ছোট বাচ্চারা বাদ দিয়ে সবাই অদ্ভুত স্বপ্ন দেখত। স্বপ্নগুলো ছিল অনেকটাই অদ্ভুত। যেমন কেউ হারিয়ে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ আবার পানিতে ডুবে যাচ্ছে। ওনারা অসুস্থতার কারণে ডাক্তারের কাছে যায়, ওষুধ খায়, কিন্তু ওষুধ ছাড়ার নাম নেই। মানে অসুখ থাকবেই, মানে ওষুধ ছাড়া তারা বাঁচতেই পারে না। এমন একটা সময় শীতকালে কাদের দাদা বিশাল সবজি খেতে অনেক ফলন হয়েছে। ওনার এই সবজি এবং অন্যান্য কৃষিকাজের জন্য 2টো শ্রমিক সবসময় কাজ করত। কোনো দিন একজন শ্রমিক এসে বলল, কোনো একদিন একজন শ্রমিক এসে বলল, চাচা, আমার মনে হচ্ছে কেউ আমাদের সবজি ক্ষেতের সবজি চুরি করেছে। সবজি ক্ষেতের সবজি অনেকগুলোই নাই, আর ক্ষেতের অবস্থাও খুব খারাপ। কাদের দাদা ক্ষেত দেখতে যাওয়ার পর দেখে সবজি ক্ষেতের অনেক অংশ নষ্ট হয়ে গেছে। সবজিগুলো অন্য জমির উপর পড়ে আছে, যেন কেউ এর উপর রাগকে খোপে বলের মতো শট দিয়ে দিয়ে ছুঁড়ে মেরেছে সবজিগুলো। কাদের দাদা বললেন হয়তো কোনো শেয়াল বা কুকুর করেছে। তিনি অন্য কিছু ভাবেননি। সে তাদেরকে বলল, কাজ করো, ক্ষেতের চারপাশে ভালো করে ভাঙ্গা বেড়াগুলো ঠিক করে দাও, আর সব কিছু ঠিকঠাক করে তোমরা কাজ শেষে বাসায় চলে যাও। শ্রমিক তাদের সেই কথা শুনল এবং সব কাজগুলো শেষ করে চলে গেল। আর নষ্ট করা সবজির ফলনগুলো অন্য কোথাও পাঠিয়ে দাও, বা অন্য জমি যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখো। এরপরে কাদের দাদা নিজে একটা চিন্তাভাবনা করলেন। তিনি ঠিক করলেন একবারে তিনি পাহারা দেবেন, দেখবেন কে কিভাবে এই সবজিগুলো নষ্ট করে। কাদের দাদা ভালো মনের মানুষ ছিলেন। শ্রমিকরা সারাদিন কাজ করে শীতের দিনেও
তাই উনি নিজে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও কাদের দাদার স্ত্রী উনাকে বলেছিল উনার ছোট ছেলেকে সঙ্গে নিতে, কিন্তু সবজি ক্ষেতের কাছাকাছি হওয়ার কারণে তিনি একাই চলে যান। ওনার সবজি ক্ষেতের পাশাপাশি একটি মসজিদ ছিল, সবজি ক্ষেত থেকেই অল্প একটু দূরে। মসজিদের দরজার পাশেই বসে রইলেন একটা হারিকেন হাতে নিয়ে। শীতকালে কুয়াশার কারণে কিছুই দেখা যায় না, দূরে চাঁদের আলো ছিল। এই আলোতে উনি পাহারা দিচ্ছেন। হঠাৎ কাদের চাচা লক্ষ্য করেন উনার সবজি ক্ষেতে কোনো একটা কিছু প্রবেশ করেছে। চাঁদের আলো তো খেয়াল করা আবার যাচ্ছে আবার যাচ্ছে না। কিছু একটা কালো ধরনের ছায়া উনার ক্ষেতের এপাশ থেকে ওপাশে যাচ্ছে। আসলে রাতে বেশিরভাগ প্রাণী বস্তু বা কালোই দেখা যায়। দাদা উনার হারিকেনের আলোটা কমিয়ে দিলেন যাতে সেই প্রাণী বা মানুষটিকে যে হোকভাবে ধরা যায়, সেও যেন টের না পায়। উনি একটা লাঠি নিয়ে ক্ষেতের ভেতর প্রবেশ করলেন। আস্তে আস্তে ওই প্রাণীটির কাছে গেলেন। কুয়াশার কারণে তেমনভাবে বোঝা যাচ্ছে না, তবে চাঁদের আলোয় কিছুটা বোঝা যাচ্ছে কোনো একটা মানুষ হবে হয়তো, কালো চাদরে ঢাকা। প্রথমে উনি মানুষ ভেবে বললেন, কে তুমি? আর এত রাতে আমার খেতে কেন? প্রতিদিন তুমি আমার সবজি নষ্ট করো, তাই না? কোনো উত্তর নেই। আবার জোরে বললেন, কে তুমি? কেন সবজি চুরি করতে আসো? তখন ওই পাশ থেকে একটা গম্ভীর কণ্ঠে আওয়াজ আসে, আমি কে জানতে চাস? অনেকটা ভারী ভারী কণ্ঠে বলেছিল, আমি কে জানতে চাস? ওই পাশের কণ্ঠ শুনে দাদা কিছুটা ভয় পেলেন, কারণ এমন ভারী কণ্ঠ সে কখনো শোনেনি। কেমন যেন একটা ভয়ঙ্কর অবস্থা। তারপর তিনি সাহস করে বললেন, জানতে চাই, কে তুই? ওই পাশ থেকে আবার আওয়াজ ভেসে আসে, জানতেই চাস তাহলে? কিন্তু আমি তো তাকে বলবো না। সে লিখেছে, আমি তো তাকে বলবো না, তবে আমি জানতাম তুই আসবি, তোর সাথে সরাসরি দেখা হবে, কিন্তু তাড়াতাড়ি মনে হয়ে গেল। এসব কথা শুনে কাদের দাদা একটু রাগান্বিত হয়ে বললেন, কে তুই? কি বলছিস এসব? চুরি করিস, আমার ক্ষেত নষ্ট করিস, এইটা আমি তো হতে দেব না। দাদা লাঠি হাতে নেন এবং যখন কাদের দাদা লাঠি দিয়ে একটা বাড়ি দেবেন ভাবেন, ঠিক তখনই ওই পাশে লোকটা ঘুরে দাঁড়ালো। কি একটা অদ্ভুত চেহারা, কপালের মাঝে যেন চোখ, শুধু একটাই চোখ, চোখটা যেন লালচে বর্ণের, যেন এত বেশি ভয়ঙ্কর, কোনোভাবেই সে নিজেকে আর সামলাতে পারছে না। চারদিকে হঠাৎ অবাক দেখতে পেয়ে অনেকভাবেই সে ভয় পেয়ে যায় এবং তিনি তার কাছে এত চেষ্টার পরেও শব্দ করে বলেন, কি চাস তুই? তারপরে অবায়কটা তার কাছে ধীরে ধীরে কাছে আসছিল। তারপর সেই জিনটা ধীরে ধীরে কাছে আসতে শুরু করে। কাছে এসে তার হাতটা একদম শক্ত করে ধরে ফেলে। ধরে ফেলার পরপরই সে ওখানে অজ্ঞান হয়ে যায় একটা জোরে চিৎকার করে। পরের দিন সে তাকে আবিষ্কার করে সে তার রুমের ভেতর আছে। তারপরে তিনি সব ঘটনা ধীরে ধীরে খুলে বলা শুরু করে। তারপর পরিবারের সকল সদস্য তার কথাগুলো অনেকটাই হাস্যকর বা অন্যভাবে উড়িয়ে দেয়। তারা কেউ বিশ্বাস করতে চায় না। তারা এসব ঘটনাকে
মনে করে মনের ভুল। এরপর কাদের দাদা একদিন হঠাৎ করে সে কিছু অদ্ভুত স্বপ্ন দেখতে পায়। সে দিনের বেলা ঘুমাচ্ছিল। সেই ঘুমানোর সময় সে দেখতে পায় সেই রক্তপিচাসটা তার কাছে ধীরে ধীরে এগিয়ে আসছে। এগিয়ে এসে তাকে যেন ধরে ফেলছে। আবার বিভিন্ন রকম অঙ্গি ভঙ্গিতে তাকে ভয় দেখাচ্ছে। তারপর সে ঘুম থেকে উঠে দেখে সব কিছুই স্বাভাবিক, কোনো সমস্যা নেই। এরপরে একদিন সেই দিন সে এশার নামাজ পড়ে বাসায় ফিরছিল। তার বাসা যে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল সেখান থেকে প্রায় একটু দূরেই বলা যায়। তার যে রাস্তা দিয়ে আসে সেই রাস্তার ঠিক একটা জঙ্গলের ভেতর দিয়ে আসতে হয়। সেই জঙ্গলটা ছিল একটু অনেক বড়। সেই জঙ্গলটা পার হতে প্রায় 3 থেকে 4 মিনিট লাগতো। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা থাকার কারণে সেখান দিয়ে তাকে হাঁটতে একটু ইতস্তত হচ্ছিল। সে মনে মনে অনেক চিন্তাভাবনা করছিল। এমন সময় সে দেখতে পায় তার পিছন পিছন কেউ যেন আসছে। কেউ যেন আসছে বলতে সেভাবে যেভাবে যাচ্ছে সেইভাবেই যাচ্ছে। সে পিছনের দিক তাকিয়ে দেখে কিছুই নেই। তারপর সে দোয়া কালাম পড়া শুরু করে। এমন সময় সে দেখতে পায় তার মাথার উপর দিয়ে কী যেন একটা উড়ে যাচ্ছে। সে একটু দূরেই যখন যায় তখন একটু তাকায়। সে দেখতে পায় একটা অনেক বড় একটা প্রাণী। প্রাণীটা অনেকটা কাকের মতো। অনেক বড় বড় চোখ সেই কাকটার। চোখগুলো ছিল লাল আর পুরো শরীর ছিল কালো। সে ওই প্রাণীটিতে তাকাতেই হঠাৎ সেই প্রাণীটা তার সামনে এসে দাঁড়ায়। তাকে বলে, আমি তোকে নিতে এসেছি, তুই যাবি আমার সাথে? সে বলে, কে আপনি? আমি তোমার সাথে কেন যাব? এক কথায় দুই কথায় সে বলে, তোর পুরো পরিবারকে আমি ধ্বংস করতে এসেছি। প্রথমে তোকে নেব, তারপর তোর ছোট ছেলেকে নেব, তারপর ধীরে ধীরে তোর পরিবারটাই আমি ধ্বংস করে দেব। সে বলে, আমার দোষ কি? তুমি আমার পরিবারের সাথে কেন প্রতিশোধ নিতে যাও? এ কথা বলতেই সে একটা জোরে অট্টহাসি দেয়। এত জোরে আওয়াজ হচ্ছিল যেন সব গাছপালা নড়ে উঠে যায়, এইরকম একটা শব্দ হচ্ছিল। এমতো অবস্থায় হঠাৎ করেই দেখা যায় সেই প্রাণীটা তার কাছে এসে তার হাতটা ধরে। হাতটা ধরাতেই সে আর হাতটা তুলতে পারছিল না। তারপরে বলে, আমাকে ছেড়ে দাও। সে বলে, তোর এখন আমি হাতটা মচকে দেব। সে বলে, না, তুমি এটা করতে পারো না। কেন করবে তুমি আমার সাথে এইটা? বলাতেই হঠাৎ করে সে তার হাতটা এমন জোরে ধরে, ধরার পর সে একটা জোরে চিৎকার করে ওঠে। কাদের চাচা অনেকটাই ভয় পেয়ে যায়। তারপরে হঠাৎ করেই সে হাতটা যেন কি করে না করে সে হাতটা দিয়ে আর কোনো কাজ করতে পারছিল না। তারপর হাতে একটা জোরে আঘাত লাগার কারণে সে জোরে চিৎকার করে ওঠে। চিৎকার করে ওঠার পর সে ওখানে অজ্ঞান হয়ে যায়। এই ঘটনা শেষ হওয়ার পর তার সাথে ঘটে আর এক ঘটনা। তারপর সে ওখানে অজ্ঞান হয়ে যাওয়ার পর তার পরিবারের সকল সদস্যই তাকে ওখানে থেকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে। সে একদিন পর যখন তার জ্ঞান ফেরে সে দেখতে পারে হসপিটালের বেডে সে শুয়ে আছে। তার হাতটা যেন ভেঙে গেছে। পরিবারের সবাই তাকে জিজ্ঞেস করে, কি হয়েছিল সেদিন? আপনি হঠাৎ করে এইভাবে পড়ে গেলেন কিভাবে? তারপর সে তার সকল ঘটনা খুলে বলল। তখন পরিবারের কিছু কিছু লোক এটা বিশ্বাস করা শুরু করলো। এমতো অবস্থায় তার পরিবারের সবাই তাকে মনে মনে সাহস দিতে শুরু করলো এবং এই বিষয়টা নিয়ে তারা একটু ভালোভাবে চিন্তা করা শুরু করলো। চিন্তা করতে করতেই পরিবারের সকল সদস্যগুলো ধীরে ধীরে বাসায় চলে যায়। শুধু ছিল তার ছোট ছেলে আর সেই দাদা, তিনি ওখানেই থাকেন। হঠাৎ সে যখন ঘুমিয়ে তখন সে স্বপ্ন দেখতে পায় কি যেন তার একটু নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। চোখ খুলতেই দেখে তার শরীরের ওপর সেই অশরীরী পিশাচটা ওখানে আছে। সে ধীরে ধীরে ঘামতে শুরু করে, কোনো কথা বলতে পারছে না। তার গলার উপরে যেন পা দিয়ে বসে আছে। এমনভাবে বসে আছে তার কোমরে একটা পা আর একটা পা গলায়। সে নিঃশ্বাস নিতে পারছে না ঠিকভাবে।
এমন সময় সেই পিশাচটা তাকে বলে, প্রথমে তোকে নেব, তারপর তোর ছোট ছেলেকে নেব। এসব বলেই সে হঠাৎ করে ওখান থেকে পা থেকে ছেড়ে দেয়। তারপরে সেই ওখান থেকে কিছুটা বুঝতে পারে যে কোনো না কোনো একটা বিপদ হতে চলেছে। এরপরে পরের দিনে রাতে দেখা যায় তার ছোট ছেলে, তার স্ত্রী এবং তার এক মেয়ে তার সাথে আছে। তারা বাইরে যাওয়ার কারণে তার ছোট ছেলে ওই রুমে একাই ছিল। থাকার কারণে কে যেন একটা স্বপ্নে দেখে সেই পিশাচটা তার ছেলেকে জোরে জোরে চাবুক দিয়ে মারছে। এত জোরে জোরে মারছে, তার ওখান থেকে লাল লাল দাগ হয়ে যাচ্ছে প্রতিটা মারতেই। তারপরে সে তার স্বপ্নটা আবার ভেঙে যায়। কিছুক্ষণ পর তার পরিবারের সদস্যরা এসে বলে যে তার ছেলেকে কি যেন হয়েছে, সে পিঠে অনেক ব্যথা অনুভব করছে, এতটাই ব্যথা কেউ যেন তাকে মেরেছে। তারপরে তারা সেই স্বপ্নটা সবাইকে খুলে বলে, আমি স্বপ্ন দেখেছিলাম সেই পিশাচটা আমার ছোট ছেলেকে চাবুক দিয়ে মারছে। সেই রকম অবস্থায় সবাই পিঠটা খুলে দেখে সেই ছেলেটার যে ওখানে লাল লাল কিছু দাগ আছে, কেউ যেন জখম এবং নির্দয়ভাবে মেরেছে। এরপরে এই বিষয়টা নিয়ে সবাই জানাজানি হওয়ার পর এক আলেমকে ডাকা হয়। সে আলেম আসার পরে সে তার পরিবারের সকল সদস্যকে বাহিরে যেতে বলে, আর রুমে সেই দাদার সাথে একাই কথা বলে। তারপর সম্পূর্ণ ঘটনা শোনার পরে আলেম বলে, আপনি বাসায় যাবেন আজকে? যদি যান তাহলে আমি এই বিষয়টা আপনাকে 2 থেকে 3 দিন পর জানাতে পারবো যে আপনার সাথে কি হয়েছে, কেন হচ্ছে এমন। বলল, ঠিক আছে, কালকে আমাকে হসপিটাল থেকে রিলিজ দেবে, আমি চলে যাব। তারপর সে আলেম তাকে একটু তাবিজ আর একটা বোতলে পানি পরা দেয়। বলে যে এই পানিগুলো আপনি খাবেন এবং বাইরে ছিটিয়ে রাখবেন। আপনি যেখানে শোন সেখানে ছেটাবেন। পুরো জায়গায়, যে জায়গা দিয়ে হাঁটেন সেই জায়গাটা ছিঁড়েবেন এবং আপনার বাড়ির যে পুরো কর্নারগুলো আছে এই পানির সাথে কিছুটা পানি মিশিয়ে, মানে যত পরিমাণ পানি পারেন আপনি এখানে মিশিয়ে পুরো বাড়িতে একটা সীমারেখা দাগ দেবেন, তাহলে আপনার হয়তোবা কিছু হবে না। এ কথা বলে সে চলে যায়। তারপরের দিন তাই সেই দাদা বাসায় চলে যায়। বাসায় চলে যাবার কথা মতো সেই তাবিজ পরে এবং পুরো শরীরে কেমন জানি একটা ব্যথা অনুভব হয় তাবিজ পরার পর থেকেই। তারপরে পুরো বাড়িতে এরকম দাগ কাটা হয়। সেই রাতে হঠাৎ যখন রাত 2টা থেকে 3টা বাজে, তার টিনের যে চালটা আছে সেই চালে ধূপধাপ কিছু পড়ার শব্দ শোনে। পরিবারের সবাই উঠে দেখে যে কেউ যেন ঢিল মারছে। আবার ঢিলগুলো যখন মাটিতে পড়ছে তখন দেখা যাচ্ছে আলু, পেঁয়াজ, মরিচ, বেগুন এইরকম। কিন্তু আবার যখন আলোতে নিয়ে যাওয়া হয় তখন আর কিছুই থাকে না। পুরো পরিবার এই বিষয়ে হতভম্ব হয়ে ওঠে। এরকম ঘটনা আরও একদিন ঘটে। তার পরের দিনে তাদের বাসাতে সেই আলেম আসে। আলেম আসার পরে বলে, আপনাদের উপর কালা জাদু করা হয়েছে। কালা জাদু বলতে এতটাই ভয়ঙ্কর, এই কালা জাদুর সাথে আমি কোনোভাবে পেরে উঠতে পারবো না, বা এর সমাধানও আমার কাছে নেই। আপনারা অন্য কারোর সাথে যোগাযোগ করতে পারেন যে এসব করে। আর যে কালা জাদুটা করেছে সেটা ভয়ঙ্কর এক কালা জাদু। এ কথা বলে সে চলে যায়, সাথে কিছু পানি পড়া দিয়ে যায়। সব পরিবারের সকলকে খাওয়ানো হয় সেই পানি। তারপর পরিবারের সবাই একজন বড় কোনো আলেমকে খুঁজতে থাকে বা কবিরাজকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক কবিরাজকে পাওয়া যায়। কবিরাজকে পাওয়ার পরে তাকে বাসায় আনা হয়। সে রীতিমতো পুরো বাড়ি দেখে, দেখে বলে যে আমি আজকে আপনাদের কিছু করতে পারবো না, আমি আগামীকাল আবার আসব, এসে আপনাদের এই বিষয়টা আমি সব খুলে বলবো। তারপর চলে যায়। পরের দিনে সেই কবিরাজ আবার আসে। এর আগে বলে রাখি, সেই রাতেও আবার একটা ঘটনা ঘটে।
তাদের বাড়ির পাশে যে একটা জমি ছিল, সেটা ছিল পেঁয়াজের জমি। পুরো জমিটাই এমনভাবে পেঁয়াজগুলো উকড়ে ফেলে দেওয়া হয়েছে, পুরো জমিটাই নষ্ট। পেঁয়াজগুলো আর ২-১ মাস থাকলেই অনেক বড় হয়ে যেত এবং অনেক টাকা লাভ করা যেত। তারপর ধীরে ধীরে তাদের পরিবারের সকল সদস্যরা এভাবেই বিভিন্নভাবে অসুস্থ হয়। কারো অসুখ হলে আরও ভালো হয় না, ধীরে ধীরে বেশি হতে থাকে এই অসুখগুলো। এমন একটা সময় সে পরের দিন সেই আলেম আসে বা কবিরাজ আসে, যেটাই বলেন আপনারা, বা সেই কবিরাজ আসার পরে সে তার সাথে পুরো ঘটনাটা খুলে বলে। সে বলে, আপনি আপনাকে কালা জাদু করা হয়েছে। সে কালা জাদুটা অনেক ভয়ঙ্কর কালা জাদু, যা এটা কাটানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সে বলল, কে করেছে কালা জাদু? সে তখন অনেকটা ভেবে বলে, আপনার পরিবারেরই কোনো না কোনো সদস্য এই কালা জাদুটা করেছে। তারপরে পরিবারের সকল সদস্য, এক সদস্য আরেক সদস্যের দিকে তাকাতে থাকে, কিন্তু কারোই তো এইরকম কোনো চিন্তাভাবনা নেই যে তার পরিবারের সদস্যের উপর কালা জাদু করতে হবে। এমন একটা সময়ে সে তাকে বলে, কে কালা জাদু করেছে আপনি একটু বলবেন? কিন্তু আলেম বা কবিরাজ বলে যে আপনার পরিবারের একজন করেছে। যে তাকে বলা হয় যে কে করেছে আপনি আমাকে একটু জানান। তারপরে সে বলে, আমি এই ঘটনাটা শুনেছি আমার জিনের কাছ থেকে। ওয়েলকাম ব্যাক। আমি জিসান জনি। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আজকে আমি আপনাদের যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা আপনি বিশ্বাস না করে কখনোই এক পা সরে যেতে পারবেন না, কারণ ঘটনাটা অনেকটাই মর্মান্তিক। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি লিখেছেন রাজশাহী থেকে। সে যেভাবে লিখেছে আমি সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি। আমি ফাহিম মুর্তাসিন মেঘ, রাজশাহী বিভাগের নাটোর জেলায় আমার বসবাস। আমি বর্তমানে লেখাপড়া করছি স্বনামধন্য একটি টেক্সটাইল ইনস্টিটিউটে। আমি ঘোষ টিমের একজন প্রিমিয়াম সাবস্ক্রাইবার এবং শ্রোতা। এলাকার সব সুপারন্যাচারাল বিষয়গুলো আমাকে আশ্চর্য করে তুলত। সেখান থেকে আমার এইসব ঘোস্ট ঘটনা শোনা। যাই হোক, আমার সাথে এটা ঘটেনি। এটা ঘটনা ঘটেছে আমার এক ফ্যামিলি ফ্রেন্ডের সাথে। যেভাবে ফ্যামিলি ফ্রেন্ড হয় সেটা আমি বলছি। তার দাদু এবং আমার বাবা দুজনেই বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা। তো সেই মাধ্যমে তাদের পরিচয়, যিনি ঘটনাটি আমাকে বলেছেন সেই দিদি, তার নাম আমি তার অসুবিধার জন্য আমি তার নামটা ছদ্মনাম হিসেবে ব্যবহার করছি। এই মুহূর্তে আমি তার নাম দিলাম রাত্রি। যেভাবে আমাকে বলেছে সে, আমি সেভাবে আপনাকে পড়ে শোনানোর চেষ্টা করছি। এই ঘটনাটি আমার প্রথম বলা ঘটনা। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। একদম শুরু থেকেই বলছি যাতে বুঝতে অসুবিধা না হয়। সময়কাল ১৫ শতাব্দী শেষের দিকে। তৎকালীন ভারতের অযোধ্যা হতে আমাদের পূর্বপুরুষের রাজপুত্র ব্রাহ্মণ পরিবার বাংলাদেশে আসেন এবং তৎকালীন জমিদারের একজন অমর্ত্য সৈনিক বা সেনাপতি পদটা লাভ করেন। এরপর কেটে যায় প্রায় শত শত বছর। আমার দাদুর বাবা অর্থাৎ আমাদের ঠাকুরদাদা একদিন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমার দিদার ভাষ্যমতে তিনি প্রথম কুষ্টিয়া, পরে ভারতের কাছে চলে যান। এরপর আমরা পাবনায় চলে যাই এবং সেখানে আমরা বসবাস শুরু করি। এতগুলো কথা কেন বললাম তা ঘটনার পরেই বুঝতে পারবেন। সময়কাল ১৯৯৮। আমি রাত্রি, তখন মায়ের পেটে। সাধারণত সকল গর্ভবতী মহিলাদের সন্তান প্রসবের
সময় প্রয়োজন হয় কম বেশি মিলিয়ে ৯ মাসের মতো। আমার মায়ের ক্ষেত্রে তেমনই বলেছিলেন পাশের ধাত্রী এবং গ্রামের ডাক্তাররা। তবে আমার দিদির ভাষ্যমতে আমি ৭ মাস ২৩ দিনের মাথায় পৃথিবীতে আসি। ঈশ্বরের কৃপায় মা এবং আমি উভয়ই সুস্থ থাকায় পরিবারের সবাই খুশি ছিলেন। আমার আমার জন্মতে সবাই খুশি হলেও আমার জন্মতে একজন খুশি ছিল না। তখন নাকি গ্রহ নক্ষত্র উল্টো পথ দিয়ে যায়, যার কারণে আমার অমঙ্গল আনবে এই পরিবারের জন্য। সেজন্য আমাকে সে একটু অবহেলাই করে। তারপর বাড়ির ১ম সপ্তাহের বাড়িতে যজ্ঞ করেন। কিন্তু কথায় আছে, যা হওয়ার তা তো হবেই। আমাদের গ্রামের পরিবেশটা একটু বলে রাখি। পাবনা শহর থেকে দূরে সদর উপজেলায় মালিগাছা ইউনিয়নের কোনো এক গ্রামে। সারা গ্রাম মিলে গুণে ৪০ হতে ৫০টা বাড়ি হবে তখনকার সময়ে। সময়কাল ২০০৮। আমার বয়স তখন ১০ বছরের মতন। ছোটবেলা থেকেই আমি ছিলাম একটু চঞ্চল স্বভাবের। তারপরেও গ্রামে এলাকায় আমি একটু বেশি চাঞ্চল্যকর জীবনযাপন করেছিলাম। একদিন সন্ধ্যাবেলায় আমি খেলা শেষে বাড়ি ফিরছিলাম। উল্লেখ্য যে আমাদের বাড়ির সামনে একটা বাঁশবাগান আর একটা বাঁশের ঝাড়ের মাঝখানে একটা কুচকুচে কালো কিছু আমি দেখতে পাই। তার পাশেই আমাদের একটা পুকুর ছিল। তো সন্ধ্যাবেলায় আমি বাড়ি ফেরার সময় একটা সুন্দর বিড়ালের বাচ্চা দেখতে পেলাম। আমি আগ্রহ করে যখনই তাকে ধরতে যাব, সে নিজেই ইচ্ছেই আমার পায়ের কাছে এসে দাঁড়ালো। আমি তাকে কোলে নিয়ে আমার দাদির কাছে আসলাম, অর্থাৎ দিদার কাছে আসলাম। আবদার করতে লাগলাম যে তাকে আমি বাড়ি রেখে দিব, লালন পালন করব। দিদার কাছে অনুমতি পেয়ে মহা খুশি হয়ে রাতে তাকে মাছ দুধ খেতে দেওয়ার পর সে আপনা আপনি বিছানায় শুয়ে পড়ল। কিন্তু ঝামেলাটা হলো সকালে। সকালে উঠে কোনোভাবেই আমি বিড়ালটিকে খুঁজে পেলাম না। আমার কান্নাকাটি দেখে সবাই তাকে খুঁজলো, কিন্তু পাওয়া গেল না। বিকেলে আমি ছাদে গিয়ে সন্ধ্যা পর্যন্ত দোলনায় বসে রইলাম। ঠিক আজানের কিছুক্ষণ আগ মুহূর্তে দেখলাম আমার বয়সী একজন মেয়ে আমার দিকে এগিয়ে আসছে। শিউলি আর বেলি ফুলের মিশ্রিত সুগন্ধ যেন চারিদিকে ছড়িয়ে আছে। সে এসে আমাদের দোলনার পেছনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, একটা বিড়ালের জন্য কেউ এত কাঁদে নাকি? আমি দৌড়ে তার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে জানলে যে আমার বিড়াল হারিয়েছে? সে আমার কথায় জবাব না দিয়ে একটু মুচকি হেসে দাঁড়িয়ে রইল। আমি তাকে ভালোভাবে দেখে চিনতে পারলাম না, কারণ এই গ্রামের ছেলেমেয়েদের আমি কম বেশি চিনি। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, তার চোখ যেন ঠিক বিড়াল ছানার মতো। আমি তাকে কিছু বলতে যাব, ঠিক সেই সময় আমার দিদা সন্ধ্যাবাতি নিয়ে ছাদে এসে আমাকে বকাবকি করতে শুরু করলো যে ওই সময়ে আমি এখন কি করছি। আমি সব খুলে বললাম। দিদা আমার দিকে একটু রাগ হয়ে তাকিয়ে বলল, তুই গিয়ে ঠাকুর ঘরে প্রসাদ দেখ।
আমি আসছি। এই বলে দিদা তাড়াহুড়ো করে নিচে গেলেন। রাতে বাবা খেতে গেলে বিড়ালের কথা জিজ্ঞাসা করলেন। আমি তাকে সব বলি। বাবা দিকে তাকিয়ে আমি কিছু একটা আন্দাজ করতে পারলাম যে সে আসলে আমার উপর একটু রেগে আছে। আমি তাকে কোনো উত্তর না দিয়ে আমি খাবার শেষ করে চলে গেলাম। আমি রাতে যখন ঘুমাবো তখন আমি একটু দেরিতেই ঘুমালাম। আমার ঘুম ধরছিল না। ৩টার দিকে হঠাৎ জেগে উঠলাম। আমার এমন অবস্থা হলো যে আমি ঠিক তেমন সময় কিছু বুঝলাম না। আমাকে কেউ যেন একজন ডেকে বলছে, "আমি আর আসবো না। আমি চলে যাবো।" প্রায় ৪ মিনিট পর আমি বিরক্ত হয়ে উঠে পড়লে দেখি সেই মেয়েটি আমার বিছানার পাশে দাঁড়িয়ে মুচকি, মুচকি হাসছে। আমি ভয় আর বিরক্ত স্বরে বললাম, "তুমি এখানে কিভাবে?" সে আমাকে বলল, "কেন? তুমি না কালকে আমাকে এত আদর করে বাড়িতে নিয়ে আসলে, যত্ন করলে?" এ বলে সাথে, সাথে সেই বিড়ালে পরিণত হলো। আর বলল, "তুমি বললে আমি আসবো, আর না বললে চলে যাবো।" আমি এই ঘটনাটা দেখে চিৎকার দিতে যাব, এমন সময় সে মানুষের রূপ ধারণ করল। সে আমার কোনো ক্ষতি করবে না, এটাও সে আমাকে বলল। এরপর সে কিছু একটা দিয়ে আমার দিকে তাকিয়ে হালকা একটা বাতাস দিয়ে সাদা ধোঁয়ার মাধ্যমে মিলিয়ে চলে গেল। আমি সকালে উঠে কাউকে কিছু বললাম না। ঠাকুরঘরে থাকা গঙ্গাজল নিয়ে ছাদের উপরে ছিটিয়ে দেই। এরপর কিছু গঙ্গাজল আমি আমার শরীরেও ছিটিয়ে নেই। ভাবি, কালকে যা দেখেছি সেগুলো আমার স্বপ্ন, নাকি আসলেই হয়েছিল। আমি সিদ্ধান্ত নিলাম যে যা কিছু হোক না কেন, আজকে আর ভয় পাবো না। তার সাথে কথা বলতে হবে। কিন্তু সেই দিন দিদা আমাকে ডেকে নিয়ে নিজের কাছে ঘুমাতে বলায় আমার মনটা কিছুটা খারাপ হয়ে গেল। সেদিন রাতে আমি ঠিক কয়েকবার পাশ ফিরিয়ে দেখেছি, ততবার দিদা যেন জেগে আছে। হাতে কিছু কালকের ধন, এগুলো তিনি বিড়বিড় করে কিছু জপ করছেন। আমার দিদা ছিলেন অত্যন্ত ধার্মিক। তিনি আমাকে অনেক ধর্ম রীতিনীতি শিখিয়েছেন, যার ফলে আমি হরনাম থেকে শুরু করে বেশ কয়েকটি শ্লোক পর্যন্ত শিখেছিলাম। যেন সে কি জপ করছে আমি সহজেই বুঝতে পারলাম। তিনি ধর্মীয় কিছু জপ করছে। তো সেই দিন রাতে আমি ঘুমিয়ে যাই এবং সকালবেলা ভোরে আমার নাকের কাছে সেই বেলি আর শিউলি ফুলের মিশ্রিত গন্ধ ভেসে আসে। আমি চোখ খুলতেই দেখি সেই মেয়েটি আমার সামনে বসে আছে। আমাকে দেখে সে বলল, "তোমার দিদা ভেবেছে আমি তোমার ক্ষতি করব। সেজন্য সারারাত তোমাকে পাহারায় রেখেছেন। কিন্তু আমি তোমার ক্ষতি করতে চাইলে অনেক আগেই করতে পারতাম।" সে বলল, "আমার নাম ইয়াসমিন এবং সে তার মা-বাবা এর সাথে অনেকদিন যাবৎ তোমাদের সাথেই আছে। তার মা-বাবারাও তোমাদের পরিবারের সাথেই আছে।" কথাটা শুনে আমি বুঝতে পারলাম। আমি আরও জানতে চাইলাম। সে বলল, তার পক্ষে শুধু এইটুকু বলাই সম্ভব। সময় হলে নাকি আমি নিজেই জানতে পারবো। এখন সে আমার থেকে শুধু এইটা জানতে এসেছে যে আমি তার সাথে থাকতে চাই কিনা। আমি তাকে
থাকতে বলবো নাকি চলে যেতে বলবো, সে আমার দিকে তাকিয়ে এমন মায়াবী ভঙ্গিতে চেয়ে রইল যে আমি তাকে না বলতে পারলাম না। সে খুশিতে আমার হাতটা ধরে একটু উঁচু করে নিচেতে নামিয়ে দিল। এরপর দিদা আসার শব্দ পেয়ে সে আগের মতো ধোঁয়ার সাথে মিলিয়ে গেল। এভাবেই ইয়াসমিন মাসে প্রায় 2 দিন আমার সাথে দেখা করতই। তার থেকে আমি তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তাদের বসবাস, আচার, আচরণ, স্থান, ধর্ম পর্যন্ত এবং পছন্দ অপছন্দ ইত্যাদি বিষয় আমি তার কাছ থেকে জেনে নেই। আমি মাঝে মাঝে ইয়াসমিনকে জিজ্ঞেস করতাম যে, মুসলমান হয়ে তুমি আমাদের সাথে রয়েছ? প্রতিবারই সে একই উত্তর দিত, সে সময় হলে আমি নিজেই সব জানতে পারবো। আস্তে আস্তে আমার লেখাপড়া বাড়তে থাকে। বাবা আমাকে রাজশাহীতে আমার পিসির বাড়িতে পাঠিয়ে দেন। আমিও ইসমিনীকে বলে আসি যে আমি রাজশাহীতে যাচ্ছি, কিছুদিন পর ফিরব। আমার অনুপস্থিতিতে যেন পাগল হয়ে আমার দিদাকে জ্বালাতন না করে। সে বাচ্চার মতোই একটা হাসি দিয়ে আমাকে বিদায় জানিয়ে দিল। বিশ্বাস করেন, এতক্ষণ পর্যন্ত রাত্রির মুখটা আনন্দে আর হাসিমুখ ছিল, কিন্তু ঘটনা এই প্রান্তে এসে আর মুখের হাসিটা থাকলো না, কোথায় যেন বিলীন হয়ে গেল। এক গ্লাস পানি খেয়ে আবার বলতে শুরু করলো, আমার এসএসসি পরীক্ষাতে ভালো নম্বর থাকায় বাবা আমাকে ঠিক করলেন যে আমাকে রাজশাহীতে পড়াবেন। সেহেতু বাবার আদেশ। দিদার পরে সবচেয়ে বড় গার্ডিয়ান বলতে আমার বাবাই। আমি তখন নিরুপায় হয়ে সেখানেই পড়তে লাগলাম। এর মধ্যে ইয়াসমিনের সাথে আমার কোনো প্রকার যোগাযোগ হয়নি। প্রায় 5 মাস পরে বাবা হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলল, তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো, তোমার দিদার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি সেই দিন আমার পিসির ছেলে অর্থাৎ আমার কাজিনের সাথে পাবনায় চলে আসি। বাড়িতে পা দিতেই যেন কেমন একটা নেগেটিভ এনার্জি আমার দম বন্ধ করে দেয়। দিদি আমাকে এমনভাবে বোঝালেন যেন গরমের দিনে টিনের ঘরে দাঁড়ালে যেমন একটা ভ্যাপসা গরম, সেই রকম একটা গরম অনুভব করলাম ঘরের ভিতর ঢুকতেই। দিদি আবার বলতে লাগলেন, আমি দিদাকে নিয়ে চিন্তায় ছিলাম, যার কারণে এসব খেয়াল করিনি। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যে আমাদের ছিল পাকা ছাদ, টিনের বাড়ি, তাছাড়াও 2-4 জন মানুষের কারণে এত গরম হতে পারে না। তাও সেটা আমার মনে আর কিছু নিলাম না। আমি আমার মতো ভেতরে গিয়ে ব্যাগ রেখে ঘরে ঢুকবো, এমন সময় আমার দিদা আমাকে হঠাৎ ধমক দিয়ে বাড়ি থেকে চলে যেতে বললেন। আমি কি তার এমন ব্যবহার দেখে সেখানেই কাঁদতে লাগলাম। আবার ঘরে ঢুকে মাকে বললাম, দিদা আমার সাথে এমন ব্যবহার করলো কেন? মা আমাকে শান্ত করে বললেন, উনি আজ 4 দিন ধরে নাকি এমন কিছু করছে যা বলাটাই অসম্ভব। এমন সময় আমি ইয়াসমিনের কথা মনে করলাম। আমি ভেবেছি হয়তো ইয়াসমিন তাকে কোনো জ্বালাতন করেছেন। এমন সময় এসে পেছন থেকে আমাকে বলল, ওনার কাছ থেকে দূরে থাকো। আমি বুঝলাম না। আচমকা দিদি আমার হাত ধরে কবজি দিয়ে একটা হ্যাঁচকা টান দিলেন আর বললেন, ব্রহ্মক্ষের নাতিকে মরতেই হবে। ব্রহ্মাদের বংশ নির্বংশ করে দিতে হবে।
নির্বংশ করে দে। দিদার এই কথা শুনে আমি, মা, বাবা অনেকটাই হতভম্ব হয়ে গেলাম। আমাদের পায়ের কাছ থেকে যেন মাটি সরে গেল। কারণ ব্রহ্মাদের আর কেউ নন, আমার দাদু। আর ব্রহ্মাদের নাতি অর্থাৎ আমার মৃত্যু। আমি ইয়াসমিনের দিকে তাকিয়ে দাদুর দিকে তাকালাম। ইয়াসমিন তার পেছনে এসে কিসের যেন একটা পাতার উপর খোদাই করে একটা লেখা পড়ে আমার দিদার কপালে ফু দিল। দিদার শরীরের ভেতর থেকে যেন কালো একটা জিনিস বেরিয়ে যাওয়ার জন্য ছুটাছুটি করতে লাগলো। আর সাথে সাথে চিৎকার করে আমাকে ছেড়ে দে, তোরা আমার কিছুই করতে পারবি না। সে আমাকে আদেশ দিয়েছে আমি তাকে নিয়ে যাবই। অবশেষে দিদা বমি করে এবং মুখে যেন কার্বনের ধোঁয়ার মতো একটা জিনিস ইয়াসমিনকে ধাক্কা দিয়ে চলে যায়, যা কেবল আমিই দেখতে পেলাম। দিদাকে আমরা গাড়িতে নিয়ে পাবনা সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করাই। আমি দিদাকে দেখে তার ব্যবহারটা আমাকে অবাক করে দিয়েছিল। আমি তার ব্যবহার থেকে অনেকটা বেশি অবাক হই। এটা ভেবে যে একজন মানুষ যে সারা গ্রামবাসীকে এক ধমকে চুপ করে দিত, সে আজকে ব্লেডের মতো একটা ছোট কাঠের জিনিসকেও ভয় পায়। সে এবং কোনো কিছু ছাড়া বিছানা থেকে উঠতেও পারে না। এটা কিভাবে সম্ভব? যাই হোক, ডাক্তার বাবার পরিচিত হয়, তারা বিশেষ অনুরোধে হাসপাতালে রেখে, একটা ভালো বেডে রেখে তাকে রেস্ট দেওয়া হয় এবং সেখান থেকে 2 দিন পরে তাকে, তার একটা হাত কেটে গিয়েছিল, সেখানে ড্রেসিং করে। আর এই সামান্য ড্রেসিং করতে গিয়েই সে অনেক চিল্লাচিল্লি করে, অথচ সে কিন্তু অনেক শক্তিশালী ছিল। আমি 2 দিন হাসপাতালে থাকার কারণে ইয়াসমিনের সাথে কোনোভাবেই কথা বলার সুযোগ পাইনি। সেজন্য বাসায় ফিরে ছাদে চলে যাই এবং ইয়াসমিনকে মনে মনে স্মরণ করি, তার জন্য অপেক্ষা করতে থাকি। কিছুদিন পর ইয়াসমিন আসলো। আমি তাকে অনুরোধ করি দিদার সাথে তখন কি হয়েছিল তা খুলে বলার জন্য। ইয়াসমিন আমাকে কিছু না বলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বলল, মানুষের সাথে থাকা অস্তিত্বগুলোর মধ্যে আমরা সবচেয়ে শক্তিশালী, কিন্তু কাল যে তোমার দিদার শরীরে প্রবেশ করেছিল সে খুবই দুর্বল বংশের। আমি এখানে তোমার পরিবারের সাথে আছি সেটা জানার পর সে তার জীবনের ঝুঁকি নিয়ে তোমার দিদার শরীরে প্রবেশ করেছে, কিন্তু সে এটা কেন করলো আমি নিজেও জানি না। তোমার দিদা হাসপাতালে নিয়ে যাওয়ার আগে আমি তাকে ধরতে যাব, এমন সময় মনে হলো কেউ যেন আমাকে বেঁধে রেখেছে। তার কথাগুলো তখন আমার কিছুই মাথায় ঢুকছিল না। আমি তাকে কিছু বলতে যাব, তখনই সে আমাকে বলল, আমার বাবার কাছে যাচ্ছি। সে বলল, আমি আমার বাবার কাছে যাচ্ছি, আমাকে অল্প কিছুদিন সময় দাও, আমি এসে সব কিছু তোমাকে খুলে বলবো। সে যাওয়ার আগে আমাকে একটা হলুদ কাপড়ের টুকরা দিয়ে বলল, যদি ফিরতে দেরি হয় তাহলে এইটা একটা প্যাচ দিয়ে পানিতে ডুবিয়ে রাখবে, তখন আমি চলে আসব। আর আমি না আসলেও আমরা এক বিশ্বস্ত কেউ একজন এসে তোমাকে জানাবে, কিন্তু একেবারে বেশি ব্যবহার করলে এটার কোনো কাজ হবে না। বলেই সে পিছনে তাকিয়ে প্রথমবারে আমাকে বিদায় না দিয়েই
সে একটা কি যেন একটা চিন্তা করতে করতে ধোঁয়ায় মিলিয়ে যায়। আমি ছাদ থেকে নেমে রাতে খাওয়া দাওয়া করে দিদার ঘরে আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে পিসি আমাকে ফোন দিয়ে বলল, আমার রাজশাহী মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে চান্স হয়ে গেছে। আমি যেন কালকে এসে সশরীরে ফর্ম পূরণ করতে যাই। বাবা আমাকে এটা জানার পর সেদিন রাজশাহীতে পাঠিয়ে দিল। আমি 6 দিন রাজশাহীতে থেকে যেগুলো ইম্পর্টেন্ট ক্লাস, কম্পালসারি ক্লাস সেগুলো করলাম। করার পর আমি রওনা দিলাম। এবার বাড়িতে ঢুকে যেন একটা দমকা হাওয়া আমাকে ঘিরে ধরল। আমি বাড়িতে তাড়াহুড়ো করে এসেছিলাম, কারণ আমার রাজশাহীতে ইয়াসমিনের কথা সবচেয়ে বেশি মনে হচ্ছিল। আমি ফ্রেশ হয়ে দিদার রুমে গিয়ে দেখি মা আর দিদা কি যেন একটা তর্ক করছে। মা আমাকে দেখে একটু বিরক্ত নজরে আমার দিক তাকিয়ে চলে গেলেন, আর দিদা আমাকে দেখেই মোটামুটি ভয়ঙ্কর একটা হাসি দিলেন। আমি আমার মায়ের চেয়েও বেশি সবসময় দিদার সাথেই কাটিয়েছি, তাই তার ইচ্ছাকৃত মুচকি হাসি আর সন্দেহজনক হাসির মধ্যে পার্থক্যটা মনে গেঁথে গেল। যাই হোক, আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার দিদার আগের মতো নেই।